রবিবারের ওই 4-5 মিনিটের ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ি। ময়নাগুড়ির বিস্তীর্ণ অঞ্চল এখনো খাঁ খাঁ করছে, অথচ জনবসতি ছিল, প্রচুর মানুষের কোলাহলে মুখরিত ছিল সেই জায়গাগুলো এখন খাঁ খাঁ করছে। ভিটে ছেড়ে যেতে চাইছেন না কেউ। হোক না সেই ভিটে মাটিতে এখন আর ঘর বলে যা ছিল সেটা নেই, তারই পাশে পলিথিন নিয়ে কোনো মতে ছাদ বানিয়ে সেই পলিথিনের নিচে রয়ে গেছেন, ভিটে আঁকড়ে রয়ে গেছেন মানুষ। কেমন আছেন তারা, কিভাবে কাটছে তাদের দিন? আমার সঙ্গে রকি রয়েছেন একদম গ্রাউন্ড জিরো থেকে, সরাসরি রকির সঙ্গে কথা বলবো। রকি, ময়নাগুড়ি যে বিধ্বস্ত এলাকা, 31শে মার্চ কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল বিস্তীর্ণ এলাকা, সেখানে মানুষ কিন্তু খুবই অসহায় অবস্থায় রয়েছে। সেই দিনের কয়েক মিনিটে কালবৈশাখী ঝড়ে প্রায় 5 শতাধিক ঘর কিন্তু একদম ধূলিসাৎ হয়ে যায় সেই এলাকায়, এবং সেখানকার মানুষ কিন্তু আশ্রয় নিয়েছিল পুটিমারি MM উচ্চ মাধ্যমিক হাই স্কুলে। সেখানে প্রশাসনের তরফ থেকে একটি অস্থায়ী ত্রাণ শিবির করা হয়েছিল। সেখানে রাতের বেলা তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল খিচুড়ি। তারা কিন্তু সেই রাতে সেখানে সেই খিচুড়ি খান, এবং খবর পেয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ত্রাণ শিবিরে এসে সেই এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বাস দেন প্রশাসন সর্বরকম ভাবে তাদের পাশে রয়েছে। এরপর কিন্তু তারা খিচুড়ি খাওয়ার পর প্রত্যেকটি মানুষকে একটি করে সরকারিভাবে পলিথিন অথবা কাউকে 2টি করে পলিথিন দেওয়া হয়। সেই রাতের অন্ধকারে কিন্তু সেই ভিটেহারা মানুষগুলি সেই পলিথিন নিয়ে তাদের যে জরাজীর্ণ ধ্বংসস্তূপ, বাড়ির যে ধ্বংসস্তূপ, সেখানে কিন্তু ফিরে যান। তারা তাদের যে শেষ সম্বলটুকু তা আঁকড়ে বেঁচে থাকতে চান, আর তাদের জীবন যুদ্ধে লড়াইয়ে কিন্তু সরকারি পলিথিন এখন একমাত্র ভরসা। সেই ধ্বংসস্তূপ ঘরের পাশেই তারা সেই সরকারি পলিথিন টাঙিয়ে কিন্তু দিন যাপন করছেন, এবং বিভিন্ন সংস্থার তরফ থেকে সেখানে যে শুকনো খাবার দেওয়া হচ্ছে, পানীয় জল দেওয়া হচ্ছে, তা খেয়েই কিন্তু তারা দিন কাটাচ্ছেন। তাদের গলায় কিন্তু আক্ষেপের সুর, কতদিনে তাদের সেই আগের জীবন ফিরে পাবে। তারা আশায় বুক বেঁধেছে সরকারি ভাবে অনুদান পেলে তারা নতুন করে ঘর বানাবে এবং নতুন করে একটা ঘর, সেই ঘর সাজাতেও অনেক দিন লেগে যায়। 3 থেকে 4 মিনিটের ঝড়ে একেবারে সর্বশান্ত, ঘর বলে কিছু নই, শুধু ভিটেটুকু আঁকড়েই বেঁচে থাকছেন এখন। আমরা কই তো বাড়িঘর ভাঙে গেছি, মানে বাড়িঘর করলে না ভালোই হয়। হ্যাঁ, পলিথিন পেয়েছি। আমরা তো সাহায্য চাই। এই তো বাড়িঘর দিলে একটু ভালো হয়, এখানে থাকতে হবে। মাত্র 3 থেকে 4 মিনিটের ঝড়, তাতেই লন্ডভন্ড এলোমেলো সব কিছু, ঘর সংসার সব একেবারে হাওয়ায় উড়ে গেল। এই ঝড় নিয়ে ভোটের রাজনীতিতেও নতুন ঝড়। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী 3 মাস, এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা। ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না, প্রশাসনের মধ্যে পড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তরবঙ্গের এই 3 জেলায় ঝড়ের তাণ্ডব। প্রাকৃতিক দুর্যোগ হলে প্রশাসনকে ময়দানে নামতেই হয়। রবিবার রাতেই জলপাইগুড়ি পৌঁছে যান রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। পেশেন্টদের ভালো চান না আপনারা রাজনীতি করতে চান? আমি কিন্তু রাজনীতি করতে এখানে আসিনি। মুখ্যমন্ত্রী একথা বলেও ঝড় নিয়ে বাংলার রাজনীতিতে ঝড়। তৃণমূলকে বলবো, মুখ্যমন্ত্রীকেও বলবো, মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো, তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন না। যারা এই রাজ্যে শাসন ক্ষমতায় আছেন তারা সরাসরি এই ত্রাণ কার্যটাকে নির্বাচনী কার্যে ব্যবহার করবেন না। যা যা করার তাদের প্রশাসনকে দিয়ে তারা করবে। বিজেপির যে রাজ্য সভাপতি, সে থাকে বালুরঘাটে। বালুরঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব কত? 300 কিলোমিটার। চাইলে 8টার মধ্যে 9টার মধ্যে আসতে পারতো। কালীঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব হচ্ছে 620 কিলোমিটার। তিনি রাজনীতি করতে এলে আজকে দুপুরবেলা আসতে পারতেন। আমি এইটুকু খালি মানুষকে বলবো যে আপনারা নিজের চোখে দেখুন কারা রাজনীতি করছে। বিরোধী দলনেতা কটাক্ষ করছে। সন্দেশখালীতে রাজনীতি করতে কবার গেছেন, আর অ্যারেস্ট হওয়ার পর কবার গেছেন। আজকেও এসছেন পলিটিক্যাল মিটিং করতে। আমরা পারতাম না শিলিগুড়িতে এসেছি 4টি জনসভা করব। 45,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে। 42 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো
না খেয়ে ফেললে আজকে এই অবস্থা হতো। কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলুক যে আমি বাংলায় হারার পর এবং আবাস প্লাসের সমীক্ষা যেটা 17-18 থেকে হয়েছে 10 পয়সার যদি শ্বেতপত্র প্রকাশ করে আমি রাজনীতি করব না। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? আজকে যদি আবাস হতো এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। রবিবার ঝড়ের তাণ্ডবে তছনছ, সোমবার সকাল সকাল ময়দানে বিজেপির দিলীপ ঘোষ। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখি। প্রাকৃতিক দুর্যোগ, সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো। এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় লিখেছে, বিজেপির দিলীপ ঘোষ এই মর্মান্তিক ঘটনার মধ্যেও মশকরার রসদ খুঁজে পেয়েছেন, তার অমানবিক আচরণকে ধিক্কার। যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময় দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুটোর প্রাণ যদি আমি বাঁচাতে পারি, যাদের মানসিকতা দেইনি। বাংলার 7 দফায় লোকসভা ভোট, প্রথম দফা 19 এপ্রিল। সেদিন উত্তরবঙ্গের 3 জেলা কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট। আর এই 3 জেলায় রবিবারের ঝড়ে বিধ্বস্ত, তাই প্রায় সব রাজনৈতিক দলই দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টায়। নিউজ 18 বাংলা। পথশ্রী প্রকল্পের কাজ, কিন্তু সেই পথশ্রী প্রকল্পের কাজ কেশপুরে থমকে আছে। কেন থমকে আছে? না, যে ঠিকাদার পথশ্রী প্রকল্পের কাজের বরাত পেয়েছেন তিনি অভিযোগ করছেন প্রশাসনিক অসহযোগিতাতেই কাজ থমকে আছে। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি শোভন, সরাসরি একটু শোভনের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করি। শোভন, এতদিন শোনা গিয়েছে যে গ্রামের মানুষ অভিযোগ করছেন কাজ হচ্ছে না, রাস্তা হচ্ছে না, তো পথশ্রী প্রকল্পের রাস্তা পাওয়া গিয়েছে, রাস্তা বরাত পাওয়া গিয়েছে, ঠিকাদার বরাত পেয়েছেন, রাস্তা যে হয়ে যাওয়ার কথা, প্রশাসনিক অসহযোগিতা কোথা থেকে হচ্ছে? কিভাবে প্রশাসনিক অসহযোগিতা সংস্থা? একদমই, দেখো অতনুদা, প্রশাসনিক অসহযোগিতা বলতে যে ঠিকাদার, এই কাজের যে ঠিকাদার তিনি যেটা বলছেন যে সমস্ত নথিপত্র তিনি জমা দিয়েছেন ভূমি দপ্তরে, এবং এই যে রাস্তার কাজের জন্য শিডিউলে যে রয়েছে মোরাম, সেই মোরাম কিন্তু তুলতে পারছেন না এই ঠিকাদার। কারণ হচ্ছে ভূমি দপ্তর থেকে তাকে মৌখিক অনুমতি দেওয়া হচ্ছে কিন্তু লিখিত কোনো অনুমতি দেওয়া হচ্ছে না, যার ফলে কিন্তু মোরাম তুলতে গেলে কিন্তু বাধার সম্মুখীন হতে হচ্ছে। এবং পুলিশ যেটা জানিয়েছে যে লিখিত কোনো অনুমতিপত্র না থাকলে কিন্তু তারা মোরামে গাড়ি কেশপুর ব্লকে চলতে দেবে না। এরপরেই কিন্তু এই সমস্যা সৃষ্টি হয়েছে, যেখানে কিন্তু থমকে রয়েছে পথশ্রী 3 প্রকল্পের একাধিক রাস্তার কাজ। শুধু কেশপুর ব্লকের 1-2টি জায়গায় নয়, একাধিক জায়গায় কিন্তু এই ধরনের পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের বরাত পেয়ে গেলেও, টেন্ডার পাস হয়ে গেলেও কিন্তু কাজ শুরু করতে পারছে না ঠিকাদার, এমনটাই কিন্তু ঠিকাদারের অভিযোগ। যার ফলে কিন্তু একদিকে যেমন গ্রামের মানুষরা ক্ষোভে ফুঁসছেন, তেমনই কিন্তু রাস্তার কাজ যেমন আটকে আছে, সামনে বর্ষা পড়ে গেলে কিন্তু সেই কাজ এবছর আর হবে কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন ঠিকাদার। অতনুদা, কি বলছেন ঠিকাদার, কি অভিযোগ তার, শুনবো। সব থেকে বড় সমস্যা যেটা হাসপাতাল, আমাদেরকে তো নদীর ওপার পেরোতে গেলে ডেবরা হাসপাতালে গেলে ওরা ভর্তি নিচ্ছে না, তাহলে আমাদের যেতে হবে কেশপুর হাসপাতালে। আর এই রাস্তার উপর বৃষ্টি হয়ে গেলে, আপনারা এটা দিয়ে এসেছেন, দেখতেই পাচ্ছেন পরিস্থিতিটা কি। ধরুন একটা ডেলিভারি পেশেন্ট, একটা রাত্রেবেলা হঠাৎ করে বয়স্ক মানুষ অসুস্থ হয়ে গেল, তাদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। আমাদের কারো উপর অভিযোগ নেই, শুধু একটাই অনুরোধ, রাস্তাটা তৈরি হোক। স্থানীয়রা বলছেন যে কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য এই রাস্তা। তো শিউলি সাহা, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। মোরাম তোলা নিয়ে সমস্যা, লিখিত অভিযোগ, লিখিতভাবে যদি না দেওয়া হয় মোরাম পাওয়া যাবে না, অভিযোগ করছেন ঠিকাদার। কি বলছেন শিউলি সাহা? মোরামের পারমিশন আপনারা জানেন যে বন্ধ ছিল, কারণ হচ্ছে মোরাম দিয়ে রাস্তা করার কথা নয়, কিন্তু কোথাও কোথাও সাইড বা কোথাও করতে সেখানে মোরাম লাগছে। এটা নিয়ে আমার কাছেও অভিযোগ এসছে। আমি আজকেই বিডিওকে বলেছি কেশপুরে যে ইমিডিয়েট ব্যাপারটা দেখতে, যদি পারমিশন গভর্নমেন্টের থাকে, অর্থাৎ যদি জেলা পারমিশন দিয়ে থাকে এবং ব্লক পারমিশন দিয়ে থাকে, তাহলে পুলিশ প্রশাসন সেই সিও দেখে, অর্থাৎ মোরাম নিয়ে যাওয়ার যথোপযুক্ত যদি কাগজ কন্ট্রাক্টররা দেখাতে পারে, নিশ্চয় প্রশাসন ছেড়ে দেবে। পানিহাটি 34 নম্বর ওয়ার্ড, কাউন্সিলরের বাড়ির কাছে একেবারে ঢিলছোড়া দূরত্বে সেখানে পুকুর ভরাট হচ্ছিল।
তো যখন আমরা এই খবর দেখানোর পর যখন আমরা এই খবর পৌঁছে দিই কাউন্সিলরের কাছে, কাউন্সিলর কি বলছেন শুনুন একবার। আমার কাছে এরকম কোনো খবর নেই, এলাকাবাসীর তরফ থেকেও আমাকে কোনো এরকমভাবে অবজেকশন বা সেরকমভাবে আমার কাছে কোনো খবর আসেনি। যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভুল কাজ। আর আইন দেখুক, আইনের মতন দেখুক। আর সত্যি এটা যদি বাস্তবে এরকম কিছু হয় আমার তরফ থেকে বা আমার এলাকাবাসীর তরফ থেকে কোনো রকম এটা মেনে নেওয়া সম্ভব না। প্রতিনিধি সুবীর আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুবীর, কাউন্সিলর বলছেন যে তাকে কেউ জানাননি, এলাকার কেউ অভিযোগ করেননি, তাই তিনি জানেন না। বেশ, তো এখানে আমার প্রশ্ন তোমার কাছে, এলাকার কেউ কি সত্যি অভিযোগ করেননি? মানে অভিযোগ করতে কি ভয় পাচ্ছেন? চোখের সামনে দেখছেন যে পুকুর বন্ধ হয়ে যাচ্ছে, কোনো বড় মাথা রয়েছে যারা পুকুর বোঝাচ্ছে, সেই জন্যই কি ভয় এলাকাবাসী অভিযোগ করেননি, নাকি এলাকাবাসী অভিযোগ করেছেন যা কাউন্সিলর অস্বীকার করছেন? দেখো অতনুদা, তোমার এই যে কথা, তাই সেই কথার পরিপ্রেক্ষিতে তোমাকে যেটা বলার সেটা হচ্ছে যে পানিহাটি পৌরসভার যে 34 নম্বর ওয়ার্ড রয়েছেন, যেই এলাকাতে এই পুকুর ভরাট হচ্ছে, সেই পুকুর যেখানে ভরাট হচ্ছে তার আশেপাশে কিন্তু 4 থেকে 5টি বাড়ি রয়েছে। এবং যেই বাড়ির লোকজন, আমরা যখন খবর পাই, অভিযোগ পাই, আমরা ঘটনাস্থলে যাই এবং যাওয়ার পরে যখন আমাদের দেখে কিন্তু এলাকার যারা বাড়ির লোকজন রয়েছে তারা কিন্তু সামনে আসে। কিন্তু যখনই আমরা তাদের কাছে প্রশ্ন করতে যাই, তারা কিন্তু কোনো একটা জায়গায় একটা ভীতি সন্ত্রস্ত একটা পরিবেশে তারা রয়েছেন এবং এই ভয়ের পরিবেশ, তারা কিন্তু কোনো রকমভাবে মুখ খুলতে চাননি। এবং কাউন্সিলরের যে প্রশ্ন তুমি করলে, কাউন্সিলর বলছেন তিনি কিছু জানেন না। তার অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে এই রকমভাবে দিনের আলোয় পুকুর ভরাট হচ্ছে, তিনি কিছু জানেন না, তিনি বলেছেন। কিন্তু এলাকার কেউ অভিযোগ জানায়নি, জানালে তিনি ব্যবস্থা নেবেন। তো আমাদের ক্যামেরায় তো ফুটেজ রয়েছে, আমরা তো সেই ছবি দেখিয়েছি। এরপরে কি কাউন্সিলর আশ্বস্ত করছেন তিনি ব্যবস্থা নেবেন? সুবীর, দেখো আমাদের সাথে এই বিষয়ে তিনি পরিষ্কার জানিয়েছেন তিনি এই পুরো বিষয় তদন্ত করে দেখবেন। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তিনি সরজমিনে গিয়ে সেটা বন্ধ করে দেবেন এবং সেটা সরজমিনে গিয়ে তিনি দেখবেন। পানিহাটি পৌরসভার যিনি উপ পৌরপ্রধান রয়েছেন সুভাষ চক্রবর্তী, তিনিও কিন্তু সরাসরি নির্দেশ দিয়েছেন কাউন্সিলরকে যে অবিলম্বে যদি এই ধরনের পুকুর ভরাট হয় তাহলে কিন্তু সেই পুকুর ভরাট বন্ধ করতে হবে এবং কাউন্সিলরকে সেই জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সরাসরি উপ পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী। উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না বলছেন, শুনুন। কাউন্সিলরের কাছে আমি কথা বললাম, আমি ওনাকে বললাম যে আপনি গিয়ে বলুন যে এটা বন্ধ করে দিতে, যাতে ভরাট না করে। উনি বললেন হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি ভরাট বন্ধ করে। আমি জানতাম না, আমি যখন জেনেছি তখন এই ব্যাপারটা আমি দেখছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা ভরাট করছে জায়গাটা এমন যে রাস্তা দিয়ে দেখা যায় না। বাধা অলরেডি কাউন্সিলর বলে দিয়েছে যে এটা করা যাবে না, এটা বন্ধ করতে হবে।